হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ব্লগ ওয়ান্স অ্যাগেন। সরস্বতী পুজোর দিন আমরা ঠিক কী কী করলাম সেটা আপনাদের আজকে শেয়ার করব। আমরা গেছিলাম একটা বিশেষ জায়গায় যেখানে আমাদের ইনভিটেশন ছিল, সেটা হচ্ছে সারেগামা HMV স্টুডিও। আর সেখানের মূর্তি মা সরস্বতীর পুজো হয়েছে এবং আমরা একটু লেটেই পৌঁছেছিলাম, তার কারণ আমাদের দুটো পুজো ছিল, বাড়ির পুজো এবং কমপ্লেক্সের পুজো। যাই হোক, আমরা ওখানে পৌঁছলাম প্রায় 3:30। তারপরে ওখানে গিয়ে মাকে দর্শন করলাম, মায়ের মূর্তিটা ভীষণ সুন্দর লাগলো এবং তারপর আমরা ভোগ খেতে চলে গেলাম। হ্যালো, আমরা আসলাম HMV রেকর্ডিং স্টুডিওতে আজকে সরস্বতী পুজোর ভোগ খেতে। ইনভিটেশন ছিল, তা দেখুন মানে এতটা তাড়াহুড়ো ছিল, অর্ধেক ভোগ খাওয়া হয়ে গেছে। তো আমার হাজব্যান্ডও এসছে, এরপরে খাওয়ার পরে আমরা স্টুডিওতে ঢুকবো। হ্যালো, আপনারা দেখতে পাচ্ছেন কোথায় এসছি আমরা, HMV রেকর্ডিং স্টুডিও। সো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, লাঞ্চ খুব ভালো খেলাম, খিচুড়ি আর কাশ্মীরি আলুর দম, বেগুনি আর ফুলকপির তরকারি, চাটনি, আমসত্ত্ব খেজুরের চাটনি আর মিষ্টি, পাঁপড়। আর এই দেখতে পাচ্ছ এখন আমাদের সারেগামা স্টুডিওর পুরো এটা কম্পাউন্ডটা আর কি, অনেক বড় জায়গা জুড়ে, বিকজ এখানে শুটিং হয়, রেকর্ডিং হয়, সব ধরনের। সো এখন আমরা স্টুডিওর দিকে যাচ্ছি। চলো তোমাদের একটু দেখিয়ে দিই যে সারেগামা রেকর্ডিং স্টুডিও, যেখানে খুব বড় বড় রেকর্ডিংস হয়, সেটা কেমন দেখতে স্টুডিওর ভেতরটা। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে গ্রিন চ্যানেল করে দেওয়া, কোনো ট্রাফিক হবে না, ঘোড়ার গাড়িতে কোনো রাস্তায় কোনো লোকজন মাথা তুলে তাকাবে না, এত রেসপেক্টেড সিঙ্গার ছিল। মানে ঘোড়ার গাড়িতে আসতো, ঘোড়ার গাড়ি করে গান গাইতে যেত। বাবা, আসলে ওনারা যেটা ছিল এখনকার প্রথম সিঙ্গার, ইরানিয়ান সিঙ্গার যে ইন্ডিয়াতে এসে রেকর্ডিং করেছিল, EMI রেকর্ড লন্ডনের নামে ছিল, তখন ওরা রেকর্ডটা যখন বের করতো তখন এই লাল যে একটা লোগো ছিল, একটা কুকুর, একটা ওইটাই যে ওটার ব্র্যান্ড নেম, যে হিজ মাস্টার্স ভয়েস, যে মাস্টার মারা গেছে, নিপার কুকুরটার নাম, ও মাস্টারের ভয়েসটা শুনে ওইটা দিকে তাকিয়ে আছে। ব্র্যান্ড নেমটা ছিল হচ্ছে হিজ মাস্টার HMV, কিন্তু ওটা লোগোর নামটা ছিল, কোম্পানির নাম কোনোদিনই HMV ছিল না, কিন্তু লোগোটা এত বিখ্যাত হয়েছিল যে সবাই HMV বলে। এটার নাম ছিল গ্রামাফোন কোম্পানি অফ ইন্ডিয়া লিমিটেড। গ্রামোফোন নামটাই আমরা শুনেছি অনেক আগে। এটা সারেগামা ইন্ডিয়া লিমিটেড নাম। গ্রামোফোন কোম্পানি ওইটা অনেকদিন ছিল, পরে এটা সারেগামা হলো। হ্যাঁ, এইবার হচ্ছে আমাদের স্টুডিওটা, এই স্টুডিওটার মধ্যে সবাই এসেছে, এমন কেউ নেই। আমি মানে শুধু বাকি, আমি শুধু বাকি যে আসি। তুমি ছোটবেলায় এসছো, তোমাকে নিয়ে এসছি। কোনো শিল্পী নেই যে এই স্টুডিওটা। চলো ভেতরে যাওয়া যাক। সবাই দেখো সেই পুরনো স্টুডিও, বাপরে, বিল্ডিংটা দেখেই বোঝা যাচ্ছে। মোর দেন 100 ইয়ার্স এর উপর, এটা 165 বছরের পুরনো স্টুডিও। হ্যাঁ, এটাতে করিয়েছি আমরা, আমাদের যখন কোম্পানি ছিল তখন এই স্টুডিওতে করা। লাইভ পিয়ানো পুরো একদম। এই পিয়ানোটা সত্যজিৎ রায় নিজে বাজাতেন। এইটা? হ্যাঁ, সত্যজিৎ রায় প্লেড অন দিস পিয়ানো। এই বাবা। গোপীবা ভাবা যেই পিয়ানোগুলো যে, হ্যাঁ, এই পিয়ানোটা একটু ছুঁয়ে নি, প্রণাম করো, প্রণাম করো। একটু ছুঁয়ে নেওয়াটাই বিশাল ব্যাপার। বাবা, এই পিয়ানোটা এই চেয়ারে বসে বাজাতো। হ্যাঁ, মামা, এই চেয়ারটা এই চেয়ারে বসে বাজাতেন। কোনটা কি এখনো কত বছর আগের তো। ইংলিশ চ্যাপেল পিয়ানো, ইংলিশ পিয়ানো, এটা সত্যজিৎ বাবু বাজাতেন এটাই বসে, এবং গান কম্পোজ করতেন এখানে বসে। আমি এখানে এসে কম্পোজ করব, তাহলে আরো ভালো ভালো গান বেরোবে। মানে এই বাড়িতে নর্মাল পিয়ানো, ডিজিটাল পিয়ানো দিয়ে কি CTS 300 না কি আমি চালাই, ওটা দিয়ে যদি এত ভালো গান হয়, এখানে তো আরো ভালো হবে, ফিলটাই এটা আলাদা। হচ্ছে একটা 17th সেঞ্চুরির ওয়ার্কিং অর্গান, যেটা হচ্ছে চার্চে ইউজ করা হতো। এই অর্গানটা, এটা অর্গান, ও এটা আমাদের কাছে এখন, এটা ব্রিটিশরা জাহাজে করে নিয়ে এসেছিল, তারপর তো নিয়ে যায়নি এই জিনিসগুলো, সেটা এখনো এই অর্গানটা পুরো ওয়ার্কিং। এইগুলো হচ্ছে হারমোনিয়ামের রিডের মতো। হ্যাঁ, তখন এরকম হতো না, বেলো অর্গান, পা দিয়ে বেলো করতে হয়। ও বাবা, ওই যে কিশোরজির জায়গাটা কি উপহার সাজিয়ে দেবে, এরকম একটা ইয়ে দেখাচ্ছে। সেগুলো দেখে মানে তুমি যে এগুলো গাই, এই গানগুলোতে, এইগুলোতেই তখন এই যে ভিভাল ছাড়া। আরে ফ্লোরটা দেখো, এখানে তো পুরো মিউজিশিয়ানরা সব বসতো লাইভ, তখন লাইভ টেক হতো ওইখানে, এখানে পুরো ভর্তি না এইসব ফ্লোরে, ভর্তি ফ্লোর লাইভ। এই যে সিম্ফনি বলে, সিম্ফনি একসাথে সে 50 জন 60 জন বসে একসাথে টেক হতো, আর মিউজিক ডিরেক্টর এরকম এরকম করতো, এরকম এরকম হাতগুলো এরকম, এখনো তাই হয়। আমরা এখনো ওই লাইভ ফ্লোরটা টেক্সট পুরো ওই রকম লাইভ টেক। আমি তো এখানে এসে ওভাবেই লাইভ টেক করিয়েছি। ওটা জাস্ট, এখন এত বড় স্টুডিও এখন নেই কোথায়, ইন্ডিয়াতে ইট ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট স্টুডিও ইন ইন্ডিয়া। একদম একদম। এখন ইট ইজ আ ব্লেন্ড অফ
ওল্ড স্টুডিও মানে ইট ইজ আ ব্লেন্ড অফ নিউ ইকুইপমেন্টস অ্যান্ড ওল্ড স্টুডিও। হ্যাঁ, নিউ ইকুইপমেন্টস তো রাখতেই হবে। আমরা লেটেস্ট ভালো ভালো ইকুইপমেন্টস ইউজ করি, সঙ্গে এই পুরনো ফ্লেভার ছবিটা দেখাই। উই গেট আ কোয়ালিটি। সমস্ত লেজেন্ডারি মিউজিশিয়ানসদের এখানে ছবি আছে। এটার ভেতরটা দেখি বুথটা, বাবা সেই কত পুরনো। এটা হচ্ছে রিদিম বুথ। এইটা এখানে তবলা গুলো টেক হতো যাতে বাইরে আওয়াজটা না যায়, অ্যাকোস্টিক তো তবলা সেটা এখানে। এটা কম স্টুডিওতে এরকম করে স্পেস বানানো আছে যেটা হ্যাঁ। শুধুমাত্র রিদিম নেওয়ার জন্য এই বুথটাকে আমরা ইউজ করি। একসাথে মানে এখানে 7 জন তবলচি বসে যাবে, 3 জন থেকে 4 জন তো নিশ্চয়ই, হ্যাঁ। ঢোল তবলা নাল খোল আরামসে। হ্যাঁ, ওই যে মন্দিরা হ্যাঁ, শেকার এই দিকটাও বসতে পারবে। হ্যাঁ, এই দিকটা আমরা এই চৌকিটা এখানে আমরা রিদিম গুরুজন যারা বাজায় তাদেরকে বসাই। এটা একটা ভোকাল বুথ, বা এখানে অনেকেই গিটারও বাজায় বসে, এটা ভোকাল বুথ। ওরা লতাজিও এখানে টেক করেছে এখানে মোস্টলি, হ্যাঁ সব শিল্পীরাই এই স্টুডিওতে আগে এরকমই ছিল বুথগুলো, লতাজিকে এরকম কাঁচের রুম দিয়ে আমরা দেখা তাই যেত। শুনেছি যে এখানে সব মিউজিক ডিরেক্টর শিল্পী বাইরে কেউই দাঁড়িয়ে এরকম করতো, লতাজিও দেখতে পাচ্ছে, সাপোজ যে চৌধুরী সিঙ্গার এখানে এখানে অনেক দেখতে গান পাচ্ছে, take মিউজিশিয়ানরাও দেখতে পাচ্ছে, ওই বুথ দিয়েও দেখতে পাচ্ছে। মাঝখানে সেন্টার মিউজিক ডিরেক্টর দাঁড়িয়ে পুরো চলে আসে। আর যারা হাস্কি চায় তারা ওটা গেলে ঠিক আছে, কিন্তু কিছু মেলোডি গানে হাস্কি ভালো লাগে না। মেইনলি U89 U87 খুব ভালো। আমরা তাই জন্য সবগুলো আমরা 6টা না 7টা মাইক আমাদের আছে, আমরা সবই U89 U87 ইউজ করি। আমরা 9 ম্যাচ ছাড়া এই সেই হারমোনিয়াম, পুরনো হারমোনিয়াম এটা এখন মান্না দে বাজাতেন এই হারমোনিয়াম, এই হারমোনিয়ামটা হেমন্ত মুখোপাধ্যায় বাজাতেন এই হারমোনিয়াম। এই যে HMV লেখা আছে হারমোনিয়ামটা, এই যে বাহ, কত দিনের হারমোনিয়াম, কত বছরের। মানে টাচ এখনো করা কত গণ্যমান্য ব্যক্তি, হ্যাঁ, একটু মান্না দে, ছুঁয়ে নি। হেমন্ত দা, বাবা ছুঁয়ে প্রণাম করে দারুণ। এই সাউন্ড গুলো সেই এই হ্যাঁ তখনকারই, এখনো সেই পুরনো speaker? স্পিকার গুলো আমরা এখনো বাজাই, এখনো ওয়ার্কিং করে, আমাদের সব জিনিসই ভিনটেজ এন্ড ওয়ার্কিং কন্ডিশনে। এই স্পিকার গুলো JBL, আর এই লাইট গুলো স্পটলাইট, হ্যাঁ না এগুলোকে বলে অ্যাম্বিয়েন্ট লাইট। যখন এগুলো মানে কোনো Recording আমরা রেকর্ড করি হ্যাঁ, হ্যাঁ। তখন লাল নীল আলোগুলো জ্বালিয়ে দিতে হেভি লাগে কিন্তু feel এ, অ্যাম্বিয়েন্সটা। আমরা করতাম এরকম, যদি দারুণ সেই লাগে। ধরনের হলে পুরো অফ করে দিয়ে হালকা Console room টা ওইটাই এখন কি যত বড় ফ্লোর লাইট গুলো তত বড় বড়, তাই জন্য অ্যাম্বিয়েন্ট লাইট গুলো সঙ্গীত না একটু স্যাড মুডের হয় না, ওইগুলোকে আমরা ওভাবে করে করতাম। সব আর্টিস্টের ছবি এখানে। আরে আরে গুরু, ওর থেকে আরো বড় বড় রয়েছে। সবাই তো রয়েছে এখনকার, সবই। এখনকার বলো হ্যাঁ। আমাদের এখনকার- দেবতা, এখনকার দেবতাকে একটু আরেকবার দেখাও। হ্যাঁ, উফ, যা কম্পোজিশন বানায় না, হ্যাঁ নো ডাউট মানে উনার গান কিন্তু না, কেউ এক স্টেজে করতে পারেন না, এক নম্বর। কারণ মিউজিকই বাজাতে পারবে না, ইনস্ট্যান্ট লাইভ আসবে না, Out of the live world. ভালো লাগবে না। একবার বাহ, track use speakers করে গুলো দেখো। আমরা দারুণ। এই যে মেশিনারিজটা আমরা এটা ইউজ করি, হুম, এটা হচ্ছে অ্যাপল ম্যাক স্টুডিও, এটা দেখাও। লেটেস্ট কম্পিউটার সিস্টেম এখন কলকাতার মধ্যে আমরা ইউজ করি। হ্যাঁ ম্যাক তো ইউজ। এটা আমরা বাইরে থেকে আনিয়েছি, যেটা পুরো সিস্টেমটা নিউ এটা পেছনে ডেল লেখা কেন? এটা আমরা আলাদা করে ইউএসএ থেকে এই সাউন্ড কার্ডটা আনিয়েছি, একটা সাউন্ড কার্ডের দাম 5.5 লাখ টাকা। কি গুদা পেছনে ডেল লেখা কেন তাহলে? না মানে এই স্ক্রিনটা আমরা ডেলের ইউজ করি, ম্যাকের ও। সঙ্গে আমরা ডাবল ডুয়েল মনিটর লাগিয়েছি, ডেলের আমরা নিয়েছি, ও। আর ম্যাকের আমাদের ম্যাক স্টুডিও পুরো ও আচ্ছা আচ্ছা, ওইটা মানে অ্যাপোলোটা, অ্যাপেল অ্যাপোলো টুইন। না আমাদের অ্যাপেল, আমাদের সাউন্ড কার্ড অ্যাপেল, আমাদের সাউন্ড কার্ড এই লিংকস, এই একটা সাউন্ড কার্ডের দাম 5.5 লক্ষ টাকা দাম। ও, সবচেয়ে মানে সবচেয়ে কি বলবো আর এক্সপেন্সিভ ওটা কি তাহলে? এইটা আমরা প্রিঅ্যাম্প ইউজ করি, প্রিঅ্যাম্প হ্যাঁ, preamp। প্রিঅ্যাম্প অডিয়েন্টের। আচ্ছা, ভয়েস ডাবিং কি প্রিয়াম থ্রু হয়? হ্যাঁ পাস সব আউট প্রিঅ্যাম্প, শুধু ভয়েস না, এনিথিং ইউ ডাব হিয়ার ইট ইজ অল সব প্রিয়াম থ্রু যায়। সব অ্যানালগ আমাদের। মুম্বাইতে ওটাই হয়। সব analog। আর ওইটা কি? কোনটা? এই যে অ্যাপেলেরটা যেটা বলছো? এইটা হচ্ছে ম্যাক স্টুডিও কম্পিউটারটা, আচ্ছা, কম্পিউটার। মেশিনটা আমাদের হাইয়েস্ট কনফিগারেশনের কম্পিউটার। আচ্ছা, আর আমরা ইউজ করি হচ্ছে এই যে স্টুডারের নিয়ার ফিল্ড মনিটর, যেটা খুব ভিনটেজ এই স্পিকারটা, কিন্তু আর ওটা লেটেস্ট জেনেলেটের জেনারেল 1037 হ্যাঁ হ্যাঁ। আমরা ওটাতে মিক্স করি। আচ্ছা, আর ইনফ্যাক্ট নিচের JBL-টা আমরা একটু লাউড মনিটরিং কখনো শুনতে হলে শুনি নিচের JBL স্পিকারটা। ওই তো ওখানে। হ্যাঁ, ওই প্রোডিউসার লেভেলের শোনা, তার জন্য ওটা নিই। ওই থিয়েটারের ফিলটা ওই- নেওয়ার ওখানে জন্য, যাও। থিয়েটারে কেমন বাজবে, হাউ হাউ করে গম গম করে বাজবে। স্ট্যান্ড গুলোও সেই আগেকার, আগেকার, একদম আগেকার, এখনকার দিনে এগুলো পাওয়া যাবে। এই স্ট্যান্ড তো দেখিনি আমি Once you জন্মে। record here, you'll understand যেটা কি। তুমি একবার এই ফ্লোরটায় গাইলে তুমি করবো, বুঝতে পারবে অবশ্যই হ্যাঁ, করবো, যে আমি কি খুব record শিগগিরই হচ্ছে। করবো। আমি তো করিছি, আমি অনেক জানি। studio- ইস, আমার এখন যে কি আফসোস হচ্ছে, আমার ওই আম্বে গানটা যদি আমি এখানে হ্যাঁ। মিক্স করতাম, হ্যাঁ, যা হচ্ছে। লাগতো গানটা এখানে voice-টাও শুনতে। যদি- তো সবচেয়ে বড় কথা কি জানো, এত অ্যাকোস্টিক তুমি তো দেওয়া অনেক হয়েছে না। জায়গায় গেছো, ইন্ডিয়ার প্রচুর স্টুডিও তুমি গেছো, কিন্তু ওয়ান্স ইউ রেকর্ড ইওর সং হিয়ার, ইওর ভয়েস হিয়ার না, ইনস্ট্যান্টলি ইউ আন্ডারস্ট্যান্ড যে আমার কি রেকর্ডটা মাইকে আসছে। Exactly. কারণ এত বড় আমাদের ফ্লোরটা না, কোনো রিফ্লেকশনস নেই। হ্যাঁ, আমি তো বলেছি শীর্ষাকে কি বড় ফ্লোরটা। নরমালি কি আজকাল ছোট স্টুডিও ছোট তো, 3টে তাই- পিয়ানো তাই এটা কি হয়, গেছে। দেওয়ালে এই- ধাক্কা খাই গিয়ে আওয়াজগুলো, এইখানে দেওয়ালে অবধি পৌঁছে হারিয়ে যায় আওয়াজ। হারিয়ে যায়। আমি ফার্স্ট দিন ঢুকে মানে বাপরে, এই তো বাগান, মানে গার্ডেনের মতো হয়ে গেছে, মানে ফুটবল খেলার মাঠ। ইয়াশরাজ এত বড় হ্যাঁ। ফ্লোর আছে, ইয়াশরাজের একটা Exactly. যেটা নিচের ফ্লোরটা, Right, right. ওইটা মানে এত বড় right. আছে। মানে আর বোম্বেতেও আমি এত বড় ফ্লোর আমি কোথাও ইয়াশরাজে দেখিনি। আমরা ফিল্ম স্কুলে পড়তাম, আমাদের ইয়াশরাজে টানা 15 দিন ধরে ওয়ার্কশপ হয়েছিল।
ইয়াশরাজ বিশাল তো বিশাল ওদের ফ্লোরটা আমাদের মতন কাছাকাছি এরকম, হ্যাঁ। হয়তো একটু বড় হবে আর একটু বড়। কিন্তু ইট ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট স্টুডিও। ইয়াশরাজ, সারেগামা, এইচএমভি এত বড় ফ্লোর কেউ অ্যাফোর্ড করতে পারে না এখন অসম্ভব। এখন সব ছোট ছোটই ফ্লোর। আর অ্যাকচুয়ালি কেউ টাকাও দিতে পারবে না, এই এত বড় ফ্লোর নিতে গেলে তো পয়সা লাগে, মেইনটেনেন্স আছে না, তো তাই জন্য পয়সাটা বেশি। এই যে ডার্ক টিসি গুলো চলে সারাদিন ধরে, হ্যাঁ। এই যে দুটো তিনটে ইলেকট্রিশিয়ান, ফ্লোর বয়, ফ্লোরে এতগুলো লাইট প্লাস এসি চলে, সবকিছু আমরা চলে। হেরিটেজটাকে মেইনটেইন করি, এটা একটা কর্পোরেট, তো আমরা হেরিটেজটাকে মেইনটেইন করি। আগেকার দিনে ডিরেক্টররা এই সব ধরনের ফ্লোর চায়। আগেকার দিনে যারা আপনার মর্মটা বোঝেন তারা এখনো সারেগামা এইচএমভিতে আসে। আমার দেখো কত ছোট কোম্পানি ছিল, আমি সবসময় একটু ভালো যারা গায় তাদের এখানে এনেই ডাব করাতাম, এখানেই পুরো ডাইরেক্ট ম্যানুয়াল বাজতো, সব রিদিম মানে 1 2 3 4। আমার মেয়েও ওরকম করেই গান করেছে, তো এখনকার তো ওরকম গান করে না না না, এখন আর তো এখন ওই কেমন লাগছে এখানে এসে? দেখলে প্রথমবার প্রথম দেখলাম, একটা এক্সপেরিয়েন্স হলো। এক্সপেরিয়েন্স। এতদিন বাবাকে বললাম চলো স্যার, তুমি স্টুডিও তো মানে যে সমস্ত স্টুডিওতে এর আগে গিয়েছি ছোট ছোট সব কপি না, শিক্ষা তুমি বলো তোমার কেমন লাগছে সারেগামাতে এসে আজকে? আমি মানে কি বলবো, কিছু বলার নেই। এখানে তো আমার রায় কিছু না। আমি সবার আগে বলতে চাই যে আমি একজন নগণ্য ব্যক্তি যে এই কমেন্টটা করব, মানে বাট আমি তাও বলতে চাই এখানে এত বড় বড় সিঙ্গার, আর্টিস্ট, মিউজিশিয়ানস এসে কাজ করেছে, এখানে এসে অবভিয়াসলি ভালো থেকে লাগছে। বেশি হচ্ছে আমাদের মা সরস্বতীর পরে যে আরেকজন সরস্বতী লতাজি, ও ফার্স্ট দিন যেদিন আমি মানে লতাজি বম্বের সব আর্টিস্ট কিশোরজি কাজ করেছেন। ইনফ্যাক্ট এই ফ্লোরে অরিজিৎ সিংও আমি রেকর্ডিং করেছি। হ্যাঁ, অরিজিৎ সিংকেও এখানে মানে যতবারই এসেছেন উনি এখানেই মানে কাজ করেছেন এবং এই স্টুডিওটা পছন্দ করেছেন অরিজিৎ সিং। অরিজিৎ সিং আসলে পুরোনো জিনিসগুলো এখনো ভোলেনি, হ্যাঁ। ও সব সময় ওটাকে কদর করে, সেই জন্যই আসে এখানে কিছু কিছু বছর আগে, মানে বছর 2 হবে, আমি অন্তরা মিত্রেরও এখানে কাজ করেছি, মানে শি অলসো অ্যাপ্রিশিয়েটেড স্টুডিও অ্যান্ড এখানে রেকর্ডিং করে ওনার প্রজেক্টটা খুব ভালো লেগেছে আমার। হচ্ছে কলকাতায় উই আর প্রাউড যে এখনো এইচএমভি এক্সিস্ট করে, আর এত বড় স্টুডিও আছে। ইন্ডিয়াতে এইচএমবি জানে, ইন্টারন্যাশনালও এইচএমবি কথাটা জানে যে এই স্টুডিও এইচএমবি আছে, নট অনলি ন্যাশনাল ইন্ডিয়াতে। এই মানে সবথেকে ভিনটেজ ফিল এন্ড পুরোনো দিনের সেই সময় চলে গেছি। মানে আমি ছোট যখন ছিলাম তখন এরকম টাইপের তখন স্টুডিও তোমাকে ছোট ছোট আমি দেখেছি, তখন তোমাকে এখানে নিয়ে আসতাম, তখন তুমি এটার কদরটা তখন বুঝতে আমার মনে পারতে না। আমার মনে মনেও নিয়ে বুঝতাম না এগুলো তখন, আরে কি চুপচাপ রয়েছে সব জায়গায় এরকম ভাবতাম। এখন তো অবশ্যই আলাদা ব্যাপারগুলো, স্পেশালি স্পিকার, এই স্পিকারগুলো দেখতে পাওয়া সামনে থেকে, এটাই একটা মানে বলবো যে এটা উই শুড চেরিশ দিস মোমেন্ট, অ্যান্ড এটা একটা বিশাল বড় পাওয়া। এইসব যে আছে মানে এগুলো না হারিয়ে যাক, আমি বলবো আরো 100 বছর চলুক, এইগুলো যেন আরো 100 বছর চলে। থ্যাংক ইউ, কিপ কামিং টু দ্য স্টুডিও। তোমাদের মতন শিল্পীরা আসবে, যত আসবে তত স্টুডিওর কদর বাড়বে। সো কিপ কামিং টু দ্য স্টুডিও। মানে ইটস অ্যান অনার টু ওয়ার্ক ইন দিস স্টুডিও অ্যাকচুয়ালি। অবশ্যই আসবো, খুব শিগগিরই আসবো কাজ করতে, আমার তো ভীষণ কারণ আমাদের যে কোম্পানি শ্লোক মিউজিক কোম্পানি, আমাদের তো বার করতেই হয়, মাসে অন্তত একটা তো বার করতেই হয়, মানে আমাদের নিজস্ব। আর যদি বাইরের যারা সিঙ্গার আছে তারাও আমাদের শ্লোক মিউজিক কোম্পানিতে গান দেয়, ফলে তাদেরও আমরা বলবো যে এইচএমভিতে এসে করো, তাহলে কোয়ালিটিটা ভালো পাবে তোমরা। সে আগের যে ফিলটা তোমরা, সেই গন্ধটা, সেই গন্ধ, গানের যে খুশবু বলে না, ওই খুশবু আর তার সাথে মাল মশলা, ভীষণ ভালো লাগলো। আমি অনেক বছর পরে ঢুকলাম আবার, কারণ আমরা এখানে তো এখন আর থাকি না, বম্বেতে থাকি। প্লাস আমার এয়ারপোর্টে 1 নম্বর এয়ারপোর্টে আমার বাড়ি ছিল পাশেই পাড়ায়, কিন্তু আমরা এখন চলে গেছি সেই সাউথে, আমাদের বাড়ির একদমই কাছে ছিল, একদমই কাছে, মানে হাঁটা রাস্তা ছিল একদম। অথচ তখন আসিনি, এখন এত দূরে চলে গেছি সাউথে, এখন এসেছি। না, আমরা যখন ছিলাম তখন এটা বন্ধ হয়েছিল, তখন আমি ছোট ছিলাম। হ্যাঁ। হ্যাঁ, মাঝে তো অনেক বছর বন্ধ ছিল। এটাই লাক বলে যে যখন মা টানে তখন, হ্যাঁ তখন সময়তেই সবকিছু সময় বন্ধ ছিল। শুটিং ফুটিং গুলো হয় হ্যাঁ তখন হতো, করোনার টাইমটায় যেহেতু বন্ধ হয়েছিল, টাইমটা বন্ধ ছিল করোনার টাইমটা, বাট এগেইন উই স্টার্টেড ইন আ ভেরি নিউ ওয়ে। আর এখন উই আর উইথ দ্য লেটেস্ট ইকুইপমেন্টস অ্যান্ড ইট ইজ নট অনলি আ হেরিটেজ স্টুডিও, এর সঙ্গে আমরা যে সমস্ত ওয়ার্ল্ড ক্লাস ইকুইপমেন্টস ইউজ করি টু এনহ্যান্স দ্য সাউন্ড, টু গিভ আর্টিস্ট মানে উইথ টেকনিক্যাল সাপোর্ট অ্যান্ড ব্যাকআপ, প্রোডাক্ট এন্ড কোয়ালিটি is amazing. So once the artist records here with the class 1 microphones or equipments সঙ্গে, so this actually is a amazing thing. When an artist records, they automatically understand where we have come. So this is Saregama, so please come and আর record. আরেকটা ব্যাপার হচ্ছে, বিশেষ স্পেশাল ডে সরস্বতী পুজোর দিন, সরস্বতী ঠাকুরের পুজোর যে গানটা আমরা রিলিজ করেছি 2 তারিখে, আমার কথা আর মেয়ের সুরে কম্পোজ আর গানটাও গেছে, আর প্রোগ্রামিং করেছে আমাদের পিকুদা, যেটার জন্য গানটা আরো সুন্দর হয়ে গেছে, আরো ফুটে উঠেছে। আর মানুষের খুব ভালো লেগেছে, এখন অবধি খুব ভালো ভালো কমেন্টস, রিভিউজ পেয়েছি। আর থ্যাঙ্কস টু ইউ ওয়ান্স अगेन, থ্যাংক ইউ গানটাতে ওই এফর্টটা দেওয়ার না, জন্য। খুব ভালো কম্পোজিশন, খুব ভালো লিরিক্স, খুব ভালো কাজ। থ্যাংক ইউ। আমরা জাস্ট হুট করে না, এই খুব মা কম টাইমের মধ্যে মেয়ের এই করেছি duo ব্যাপারটা, হ্যাঁ। এটা কিন্তু একটা সাংঘাতিক ব্যাপার। আমি বলবো যে মা আর মেয়ের duo, মা লিখছে, মেয়ে গান সুর বানিয়ে গাইছে, এটা কিন্তু দারুণ ব্যাপার। সো ইট শুড মানে কিপ গোইং। আমরা অ্যাকচুয়ালি ভাবতেই পারিনি যে আমরা করতে পারবো। আমরা চেষ্টা করেছি ফার্স্ট সংটা, খুব ভালো। ইট ওয়ার্কড ওয়েল, দেন
সাহস পেয়েছি আরেকটা করা যায়, না, না, দেন নিশ্চয়ই। আবার সাহস It পেয়েছি, should keep এরকম on happening. মানুষের ভালো লাগার জন্যই সাহসটা পাচ্ছে, মানে যদি ভালো না লাগতো স্টপ করে দেবো, মানে যেদিন অম্বা- ভালো লাগবে না স্টপ করে দেবো। হ্যাঁ, মানে দুর্গা মায়ের উপর, আম্বা মায়ের উপর করেছি, হ্যাঁ, তারপর সেটা ভালো লেগেছে মানুষের। তারপর তারপরে কালী, লো- লক্ষ্মী পুজোর লক্ষ্মী গান, তারপরে কালী, এখন হ্যাঁ। সরস্বতী, তারপর না, এরপরে তারপর আরো গরবা- অনেক না, না, রকম তার হবে। আগে গরবা করেছি হ্যাঁ, হিন্দির গরবা উপরে, তো হবেই। হোলির কিছু ফ্লেভার এনেছি এই কারণে। হ্যাঁ। ফলে হোলির যে ফ্লেভারটা এনেছি গরবা করে হিন্দি, অনেকে বলছিল তোমরা এত ভালো লেগে, আমরা বাংলা লিরিক্সগুলো অত বুঝতে পারছি না, কিন্তু বুঝতে পারছি যে খুব সুন্দর হয়েছে, কিন্তু অনেকগুলো কথা আমরা বাংলায় বুঝতে পারছি, তোমরা ওটা কি হিন্দি কিছু করবে, সেই কারণে দর্শক আর শ্রোতাদের জন্য আমরা হিন্দি করেছি গরবার। তা হোলির ফ্লেভারটা এনেছি, সেখানে আমি আর আমার মেয়ে শীর্ষারক্ষিত অ্যাক্টিংও করেছে। শ্লোক মিউজিক কোম্পানিতে গিয়ে তোমরা দেখতে পারবে আমাদের গরবার গান, লক্ষ্মী মায়ের গান, কালী পুজোর গান, দুর্গা মায়ের গান, আর এখন তো সরস্বতী পুজোর গান। তা আমাদের চলতে থাকবে এরকম, তোমাদের সাপোর্ট অবশ্যই চাই, আর তোমরা বলবে আমাদের কি ধরনের গান আরো তোমাদের চাই, সেভাবে তাহলে আমরা নেক্সট বানাবো। গানটা আমরা HMV তে এসেই ডাব করবো। একদম। নিশ্চয়ই। নেক্সট You are গানটা always এখানে। welcome. থ্যাংক ইউ, থ্যাংক আর ইউ। আমরা আরেকটা ব্যাপার, আমি যেহেতু আগেকার দিনের এই জিনিসগুলো দেখেছি, আর আমারও কোম্পানি ছিল, আমি পুরো ম্যানুয়াল ভাবে আমরা সমস্ত ম্যানুয়ালি ভাবে করতাম, কোনো কম্পিউটার ব্যাপার ছিল না, মানে তখন মানে cassette ওয়ান ছিল, টেক cassette। ক্যাসেট, মানে ওয়ান টেক একদম। ফাইনাল সিডিও না, ক্যাসেট, রিল ক্যাসেট। সেই রকমই আমার মেয়েকেও আমি করেছিলাম একসাথে 8টা গানের ক্যাসেট। তখন এরকমই স্টুডিও ফিল ছিল। আমার মেয়ে এভাবে করেই রেকর্ড করতো, ওয়ান টেক, মানে একসাথে বাজছে, গান গাইছে, এরকম হচ্ছে ব্যাপার। সেই কারণে আমিও চাই আমার সমস্ত গানগুলো ম্যানুয়ালি কিছু কিছু থাকে, ম্যানুয়াল ইনস্ট্রুমেন্ট, ফ্লুট থাকবে, তবলা থাকবে, এগুলো আমাদের টানে এই গান, এই রিদিম, তারপরে সেতার থাকে। তা সেই কারণে দুর্গা মায়ের যে গানটা করেছে আম্বা মায়ের উপরে, ওখানে আমার প্রায় 15খানা ইনস্ট্রুমেন্ট ব্যবহার হয়েছে। তা সেটা যদি এখানে করা সেটা যেত যদি আরো এখানে ভালো করা লাগতো। যেত না, মানে আমাদের স্টুডিও স্পেস পাচ্ছিলাম না, আমরা বড় স্টুডিও খুঁজছিলাম। এই শীর্ষার গান রেকর্ড করছে, হ্যাঁ, ইট ইস এ রিয়েলি ইটস এ গুড। থ্যাংক ইউ কাকু। তো ন্যাচারালি আমারও খুব ইচ্ছা ছিল তোমাকে দেখাটা হয়ে গেল। আমি বললাম চলো। তখনকার দিনের যারা অ্যাবে রোড স্টুডিও লন্ডন, যেই অ্যাকোস্টিক ইঞ্জিনিয়াররা ডিজাইন করেছিল তখনকার 1900 সালে 1900 সেঞ্চুরিতে, তখনকার দিনে সেই সেম ইঞ্জিনিয়ার্সরা এখানে এসে এই অ্যাকোস্টিকটা ডিজাইন করে, এই পুরো ফ্লোরের অ্যাকোস্টিকটা। মানে কজন ইঞ্জিনিয়ার? 10-11 জন হবে যারা এসেছিল তখনকার দিনের লোকেরা, Same engineer? সেম ইঞ্জিনিয়ার যারা অ্যাবে রোড স্টুডিও লন্ডন, অ্যাবে রোড মানে যেখানে বিটলস যেখানে গান রেকর্ড করতো আচ্ছা, লন্ডন, তো আচ্ছা। সেই স্টুডিওর ইঞ্জিনিয়াররা যারা অ্যাকোস্টিক ডিজাইন করেছিল তারা এসে এই স্টুডিওটার অ্যাকোস্টিক ডিজাইন করে। আর মোস্ট ইন্টারেস্টিংলি এই ফ্লোরটা যেটা তখনকার দিনে ডিজাইন করেছে, এই ফ্লোরটাকে বলা হতো ফ্লোটিং ফ্লোর ডিজাইন। ফ্লোটিং ফ্লোর মানে হচ্ছে এটা জল। ফ্লোরের সঙ্গে এটার কোনো অ্যাটাচমেন্ট নেই। আচ্ছা। মোস্ট ইন্টারেস্টিংলি এই যে এই ফ্লোরিং যে ডিজাইনটা ছিল, এই ফ্লোরিং ডিজাইনটার নাম ছিল হচ্ছে ফ্লোটিং ফ্লোর ডিজাইন। ফ্লোটিং ফ্লোর ডিজাইনের কনসেপ্ট আছে, এটা একটা পুরো তলাটা একটা, এটা উপরে প্লাইউড বা উডের তলাটা পুরোপুরি হলো এই ফ্লোরটা। এই হলো ডিজাইনটা করার কারণই হচ্ছিল যে কোনো লো ফ্রিকোয়েন্সি বা যে কোনো রাম্বেল নয়েজকে এটা আটকে দিত বা গিলে ফেলতো। কোনো লো ফ্রিকোয়েন্সি মাইকে ক্যাচ করতে পারতো না। যেহেতু 19th সেঞ্চুরি মানে 1900 শতাব্দীতে যখন প্লেনসগুলো খুব নয়েজি ছিল, এয়ারপোর্ট যেহেতু সামনে, হ্যাঁ, যখন একটা এরোপ্লেন যখন ল্যান্ড করতো, অনেক ভাইব্রেশন বা আওয়াজ, কোনো একটা গাড়ি বা একটা লো রাম্বেল ফ্রিকোয়েন্সি, যেহেতু ওয়েভটা একটা লো ফ্রিকোয়েন্সি তো অনেক দূর অব্দি ট্রাভেল করে, ওই লো ফ্রিকোয়েন্সি এসে যাতে নাকি ফ্লোরে হিট করলে একটা বুম করে একটা আওয়াজ যাতে না, লো ফ্রিকোয়েন্সি রাম্বেল নয়েজ যাতে মাইক অব্দি ক্যাচ না করে, তাই জন্য তলাটা একটা হলো চৌবাচ্চার মতন, যেটা ফিল্ড আপ উইথ স্যান্ড, ওয়াটার, এরকম লেয়ার করতে করতে একটা হলো, সো দ্যাট কি হবে, তলা থেকে লো ফ্রিকোয়েন্সি আওয়াজটা জল, বালি, তারপরে এয়ার স্পেস খেতে খেতে আর ওপর অব্দি লো ফ্রিকোয়েন্সিটা উঠে আসবে। যে তখনকার দিনের অ্যাকোস্টিক ইঞ্জিনিয়ার্সরা এতটা ভাবনা ভেবেছে। এখন কি হয়েছে, যেহেতু অনেক হাই রাইজ ফ্ল্যাট বা বিল্ডিং হয়েছে না, তার জন্য যখন একটা লো ফ্রিকোয়েন্সি ট্রাভেল করে আসে, বিল্ডিং এর তলার ভিতরের মধ্যে অনেকটা খেয়ে যায়। কিন্তু তখন তো ফাঁকা ছিল, মাঠের মতো, ওইখানে প্লেন নামছে, ইজিলি আওয়াজটা এত দূর চলে আসে। তাই এতটা হলো করে ওরা ডিজাইনটা করেছিল এয়ারপোর্টের কাছে বলে, তাই জন্য লো ফ্রিকোয়েন্সিটা উপর অব্দি আসতো না। তাই একটা এই স্টুডিওতে আমরা অলওয়েজ একটা নিট একটা ইনস্ট্রুমেন্ট বা নিট চেম্বার অ্যাকোস্টিক, হয়তো 30 জন একসঙ্গে বসে বাজাচ্ছে, বা ভায়োলিন, চেলো, অর্কেস্ট্রা বা গান গাইছে। তখনকার দিনে তো হয়তো একটা মাইক্রোফোনের মধ্যেই সবাই মিলে কাজ করছে। হ্যাঁ, মানে কি হতো তখনকার দিনে মানে যার গাওয়ার সে এগিয়ে এসে গাইলো, গিয়ে পিছিয়ে গেল, আবার যারা 3 জন ভায়োলিন বাজাবে তারা হালকা করে এগিয়ে এসে বাজালো। তখনকার দিনে এরকম একটা গানে এরকম হেঁটে মানে যেতে হবে, এরকম যেতে যেতে গাইতে হয়, মানে ওই অ্যাসেন্ডিং ব্যাপারটা আসবে ভয়েসে। তো অ্যানালগ রেকর্ডিং তখন এরকমই সব ডিজাইন করে কাজ করা অনেকবার হতো। যাওয়া আসা তো এখনকার দিনের রেকর্ডিং প্রসেস হ্যাজ মেড সো মেনি থিংস ইজিয়ার ফর আর্টিস্ট, এখন সব ফর technically সাউন্ড হচ্ছে। ইঞ্জিনিয়ার্স,
ফর মিউজিশিয়ানস অনেক কিছু ইজি করে দেওয়া হয়েছে, বাট তখনকার দিনে থিংস ওয়াজ নট সো মাচ ইজি। ছিল না। তখনকার দিনে সবাই অনেকটা লেবার ওয়ার্ক অ্যান্ড লেগ ওয়ার্ক করেই কাজটা করতো, হার্ড ওয়ার্ক করেই কাজটা করতো, এবং তখনকার দিনে রিহার্সালটা অনেকবার দিতে হতো, সো দ্যাট যেন রিহার্সালের মাঝখানে একবার কেটে গেলে আবার শুরু থেকে কাজটা করতে হবে। জানি একটা গান অন্তত 4 দিন 5 দিন টেক রিহার্সাল হতো, রিহার্সাল হওয়ার পর একদিন টেক হতো, 3 দিন 4 দিন রিহার্সালই হয়ে যেত। কারণ একটা ভুল হলে, কেউ একটা ভুল করলে আবার শুরু থেকে কাজটা করতে হতো, পুরো ব্যাপারটা নষ্ট হতো। এখন যেরকম রিটেক একটা কম্পিউটারে পাঞ্চ মারলেই কাজটা হয়, সময়ও বেশি লাগতো। হ্যাঁ তখন এই ব্যাপারটা ছিল আর মানে স্টুডিওতেই ঘুমাচ্ছে, স্টুডিও এখানেই খাচ্ছে, এখানেই সব। তখন কাজের তার ডেডিকেশনটা অন্য মানে রকমের ছিল। স্টুডিওটা একটা বাড়ি হয়েছিল। আমরা করেছি লাইভ, যদিও আমার প্রথম অ্যালবাম লাইভই করেছি, তোমার অনেকগুলো অ্যালবামই অনেকগুলোই লাইভ ওকে করেছি। লাইভ রেকর্ডিং একটা মজা আছে। আলাদা মজা। আমার সত্যি মেয়েকে